আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যাচাই বাছাইয়ে তারেক রহমান, শফিকুর, মির্জা ফখরুল ও নাহিদের মনোনয়ন বৈধ ঘোষণা। আনিসুল, জারা সহ অনেক হেভিওয়েট নেতার প্রার্থিতা বাতিল। খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বললেন রিজভী। অনিশ্চয়তা ও সংখ্যা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। ২২০টি আসনের প্রার্থী। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ইতিবাচক ফলাফলের আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যাচাই বাছাই ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৫ আসনে মনোনয়ন গৃহীত হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। ভোটারের তথ্যে ত্রুটি থাকায় ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা এবং স্বাক্ষরে গরমিল থাকায় চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এদিকে বগুড়ায় বাতিল হলো ঢাকা ১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৫ দিন ধরে চলা মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে রোববার পর্যন্ত। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া ৬ আসনেও তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। ঢাকা ১৫ আসনে জামাতের প্রার্থী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র। এই আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের। ঢাকা ১১ আসনের জনগণকে নিয়ে মাদক, সন্ত্রাস এবং চাঁদামুক্ত একটি কল্যাণ এলাকা আমি তৈরি করতে চাই। ঢাকা ৮ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির প্রার্থিতা। ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। ঢাকা ৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ও ঢাকা ১০ আসনে একই দলের রবিউল ইসলাম রবির মনোনয়নপত্র বৈধ হয়েছে। সকলেই যাতে ভোট কেন্দ্র উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। অন্যদিকে ঢাকা ৯ আসনে এনসিপির সদ্য পদত্যাগকারী সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী। আজকেই যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। এদিকে নোয়াখালী ১ আসনে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে প্রার্থী ছিলেন বেগম খালেদা জিয়া। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপির জোট প্রার্থী হিসাবে মনোনয়ন বৈধ হয়েছে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির। মনোনয়নপত্রের স্বাক্ষরে মিল না থাকায় চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। জামালপুর ১ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ আলী। খুলনা এ পর্যন্ত ৬ আসনের ৫টিতে বাছাই শেষ হয়েছে। ৪২ প্রার্থীর মধ্যে ১০টি মনোনয়নপত্র বাতিল ও একটি স্থগিত করা হয়েছে।
পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মামলা সংক্রান্ত জটিলতার কারণে সাতক্ষীরা 1 আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বরিশাল 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু ও একই আসনে জামাতের প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন। যশোর 5 ও 6 আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ 6 জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া অঙ্গীকার সহ তার দেখানো পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সদ্য প্রয়াত দলের চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও খালেদা জিয়ার সমাধি ঘিরে শোকার্ত মানুষের ভিড় কমেনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হলেও তার সমাধি ঘিরে শোকার্ত মানুষের ঢল থামেনি। ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সর্বস্তরের মানুষ। প্রিয় নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারছে না অনেকেই। ফাতিহা পাঠ আর দোয়া মোনাজাত করছে বিএনপির অঙ্গ সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। ভাঙা ঘর থেকে ধরে রাজপথে নেমে আমাদের জন্য যা করণীয় দরকার ছিল দেশ এবং মাটি, মানুষের নেত্রী হিসাবে আমরা ওনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। ভালোবাসার টানে আসছি, তার জন্য দোয়া করতে। খুব খারাপ লাগছে, আমরা তো কৃষক মানুষ, আমরা আসতে পারি নাই, তবে আমরা যাই কালকে রাত্রে আসছি তার জন্য যাই দোয়া করতে। সে আমাদের যা দিয়ে গেছে আমরা তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আসলে সে আমাদের নারী জাতির গর্ব। বাপ যেরকম ছেলেও সেরকম, মা যেরকম ছেলেও সেরকম। আশা করি ইনশাল্লাহ এই শূন্যস্থান পূর্ণ হবে। নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল। শেখ হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে কারাগারে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমান বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে। তিনি দলের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেন, দেশকে তিনি কোনো বিপদে কিন্তু দেশ ছেড়ে চলে যান নাই। তো সেই শিক্ষায় শিক্ষিত আমরা অবশ্যই এটা কোনো রকমের ব্যাঘাত ঘটবে না, বরং আরো শক্তিতে পরিণত হয়ে সাধারণ জনগণই আমাদের পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। পরে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রয়াত 2 প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য অনেক কিছু তিনি করেছেন এবং তার বিশেষ গুরুত্বপূর্ণ হলো শ্রম কল্যাণ ফাউন্ডেশন, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের তহবিলের ব্যবস্থা করে গেছেন তিনি। আজ কোটি কোটি টাকা সেই তহবিলে এবং তা দিয়ে দুস্থ শ্রমিকদের জন্য কল্যাণমূলক কাজ করা হয়। এই মানুষ দুজন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। নতুন প্রজন্ম বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশাই করেন সমাধিতে আসা অসংখ্য মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে সাংবাদিক সালেহ শিবলিকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবিএম আব্দুস সাত্তার বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সিনিয়র সাংবাদিক সালেহ শিবলি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
অনিশ্চয়তা ও শঙ্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। 220টি আসনের প্রার্থী দিয়েছে দলটি। জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারলে ইতিবাচক ফলাফল আসবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবেও মানুষের সমর্থন পাবে বলে আশা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিগত 3টি জাতীয় সংসদে কখনো সরকারের অংশীদার, কখনো প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি, সমঝোতা এবং সংসদে ভূমিকার কারণে গৃহপালিত বিরোধী দলের তকমা পেয়েছিল দলটি। তাই জুলাই গণ আন্দোলনে দলের ইতিবাচক ভূমিকা থাকার পরও জুটেছে ফ্যাসিবাদের দোসরের তকমা। ঐক্যমত্য কমিশন বা নির্বাচন কমিশনের কোনো সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। দলটি নিষিদ্ধেরও দাবি তুলেছে জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল। রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়েও পড়েছে বাধার মুখে। এমনকি একাধিকবার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বিগত 3টি জাতীয় সংসদে আওয়ামী লীগের সাথে থাকায় সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেন মহাসচিব শামীম পাটোয়ারি। এবার আবারও দল ভাঙলেও ভোটের মাঠে এর প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। আমাদেরকে ভোট করতে দিবে কিনা এটা নিয়ে একটি সংশয় ছিল। আমাদেরকে আন্দোলন করে, যুদ্ধ করে, বিপ্লব করে এটা অর্জন করতে হয়েছে। সবাই মিলে একসাথে থাকলে তো অবশ্যই দলে একটা মোমেন্টাম সৃষ্টি হতো অবশ্যই। তবে জাতীয় পার্টি এখন শক্তিশালী হচ্ছে দিন দিন, অনেকে ফিরেও এসেছে। আমাদের 244 জন মনোনয়ন নিয়েছিলেন এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি প্রায় 220 জনের মতো মনোনয়ন জমা দিয়েছে। দেশব্যাপী আমরা কোটির উপরে ভোট পাবো, এটা আমাদের একটা অ্যাসেসমেন্টে মনে হচ্ছে। জাতীয় পার্টির অনেকেই এবার অনেক ভালো ফল করবে এবং অনেক স্থানে অপ্রত্যাশিত ফলাফলও হবে। আমরা 71-এর পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সুমহান চেতনাকে আমরা খুব জোর দিয়ে আঁকড়ে ধরেছিলাম গত সারা জীবন এবং গত 15 মাস। ফলে আমরা অবশ্যই অনেকের সহানুভূতি ভোটের সময় চাইতে পারি, পেতে পারি। সেটার মধ্যে আওয়ামী লীগও থাকবে। বিভিন্ন ইসলামী দলের সাথে জোট করার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টির সাথে কোনো জোট হয়নি। তবে সম্ভাবনা শেষ হয়নি বলেও জানান জাপা মহাসচিব। ইসলামিক দল যদি কেউ আসে বা আমরা যদি কারো কাছে যাই, সেখানে স্থান ভেদে কিছু জোট হতে পারে। রাজনীতি শেষ কথা বলে কিছু নাই। সামনের 10-15 দিনে আমার মনে হয় অনেক পলিটিক্যাল টার্নই আসবে। কোনো সমঝোতা বা আসন বিন্যাস বিএনপির সাথে হবে এরকম কোনো আলামত আমরা দেখি না। তো বিএনপির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আমরা আগ্রহী। বিএনপি ডেসপারেটলি চাচ্ছে, জেনুইনলি চাচ্ছে জাতীয় পার্টি যেন ভোটে অংশগ্রহণ করে, কারণ জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ভোটের নিয়ন্ত্রকটা অনেক ক্ষেত্রেই জামাত বা অন্য ইসলামিক দল হয়ে যাবে। তারা যদি ভোট বর্জন করতে চায় তখন বিএনপি তাদের টার্মস মানতে বাধ্য হবে। শামীম হায়দার পাটোয়ারি বলেন, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলো নিজেদের ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে নাগরিকদের আদালতে যাওয়ার সুযোগ থাকবে, এমন বিধান ইশতেহারে রাখা উচিত হবে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই, এই শিরোনামে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সুজন সম্পাদক বলেন, গণভোটের ব্যাপারে দলগুলো হ্যাঁ বা নার পক্ষে সুস্পষ্ট অবস্থান ইশতেহারে দেখতে চায় জনগণ। আইনে না থাকলেও ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে দেশে বিদেশে অনেক সংগঠন রেখেছে দলগুলো। এগুলো বিলুপ্তির বিষয়ে দলগুলোর সুস্পষ্ট অবস্থান ইশতেহারে থাকা উচিত বলে মনে করেন বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলো যাতে স্বচ্ছ রাজনৈতিক দল হয়, গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে তথ্য অধিকার আইনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার, আইনের অধীনে অন্তর্ভুক্ত করার তারা সুস্পষ্ট অঙ্গীকার করে। রাজনৈতিক দলগুলো অস্পষ্টতা না দূর করে তারা সুস্পষ্ট অবস্থান নেই, তারা হার পক্ষে না হয় না হার পক্ষে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। সেগুনবাগিচায় ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা বলেন। বর্তমানে অপরাধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং ওসমান হাদির খুনিদের ধরতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেককেই গানম্যান দেয়া হয়েছে। আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গানম্যান চাইলে তা দেয়া হবে বলে জানান সাজ্জাদ আলী। যদি আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়কে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে
নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জানুয়ারি মাসের 21 বা 22 তারিখে থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে, তখনই কথা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। রাজধানীর একমাত্র আসন ঢাকা 4, যেখানে নেই কোনো হাসপাতাল ও খেলার মাঠ। মাদক আর কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। শ্যামপুর ও কদমতলী এলাকায় খানাখন্দে ভরা সড়ক, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি ও গ্যাসের সংকট নিত্যদিনের সঙ্গী। এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী বলেন, নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করবেন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তারা। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। ডিএমপির শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে সংসদীয় আসন ঢাকা 4। জনবহুল এই এলাকাটিতে সরু অলিগলির কারণে তীব্র যানজটে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিএনপি মনোনীত প্রার্থী তানবীর আহমেদ রবিন বলেন, ঢাকার প্রবেশদ্বারে অবস্থিত তার আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে আধুনিক শ্যামপুর কদমতলী গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তার এলাকায় দুর্নীতিবাজদের জায়গা হবে না। আমার দলের কোনো নেতাকর্মী কোনো অপকর্মে লিপ্ত হলে, কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিলে বা কোনো কিশোর গ্যাংয়ের লালিত পালিত করলে সবার আগে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে 12 ফেব্রুয়ারি। যারা চাঁদাবাজি করে এদের আসলে নিজস্ব কোনো শক্তি নেই। বিহাইন্ড যে শক্তি সেটা হলো যারা রাষ্ট্রের দায়িত্ব থাকে তারা। অবহেলিত এলাকা উন্নতি করার জন্য আমাদের এই নির্বাচন। আমরা যদি ভালো হই, আমরা যদি সততার সাথে জীবনযাপন করি, তাহলে এই চাঁদাবাজ, সন্ত্রাসী, এরপর মাদক, ইপটিজিং যা বলেন না কেন কিছুই থাকবে না। দখল আর দূষণের কারণে ধোলাইপাড়ের এই খালটি নর্দমায় পরিণত হয়েছে। জমে থাকা ময়লার দুর্গন্ধ একদিকে যেমন পথচারীদের অস্বস্তির কারণ, অন্যদিকে এখানে বংশবিস্তার ঘটছে মশার। এই খালটি যদি প্রবাহমান থাকতো তাহলে এটি হতে পারত আশীর্বাদ, কিন্তু এটি এখন এই এলাকার মানুষের জন্য বিষপোড়া হয়ে দাঁড়িয়েছে। এখানে মশার বংশবিস্তার হচ্ছে, যেই কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। তাই তারা বলছেন, আগামী দিনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে, সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই খালটিকে খননের ব্যবস্থা করতে হবে এবং এটির পূর্বের যৌবন ফিরিয়ে আনতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, শ্যামপুর, ঢাকা। ঢাকা 5 আসনে যাত্রাবাড়ি থেকে ভোটের হালচাল জানবো ইয়াসিন রানার কাছ থেকে। সকাল থেকে আমরা ঢাকা 5 আসনের বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে দেখেছি। এখানে নির্বাচনী আমেজ বলতে যে বিষয়টি বোঝায়, এখন পর্যন্ত ভোটারদের মাঝে সেই নির্বাচনী আমেজ এখন আসলে সৃষ্টি হয়নি। তবে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন এবং ভোটের যাবতীয় যে প্রস্তুতি তারা আসলে নিচ্ছেন। ভোটারদের সাথেও কথা বলেছি, তারা এই এলাকার বিভিন্ন সমস্যার কথাগুলো ধরেছেন। এই এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে, এছাড়াও মশার ব্যাপক সমস্যা রয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে জ্যামের সমস্যা, এই সমস্যাটি দীর্ঘদিন ধরে তারা ভুগছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। চাঁদাবাজিরও ব্যাপক সমস্যা রয়েছে। প্রার্থীরা এই বিষয়টি নিয়ে কথা বলছেন যে বিশেষজ্ঞদের মাধ্যমে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের যেই যানজট কীভাবে নিরসন করা যায় এই বিষয়টি তারা দেখবেন। এছাড়া চাঁদাবাজি এবং অন্যান্য যে রাস্তাঘাটের যে সমস্যা, ভাঙা রাস্তা, ড্রেনের সমস্যা, এই বিষয়গুলি তারা সমাধান করার চেষ্টা করবেন। ভোটারদের আমাদেরকে যেমনটি জানিয়েছে, শুধুমাত্র দাঁড়িপাল্লা এবং ধানের শীষের প্রার্থীর প্রচারণা তারা কিছু দেখছেন, অন্যান্য প্রার্থীদের প্রচারণা আসলে তেমন তারা দেখেননি বলে জানিয়েছেন ভোটাররা। এই ছিল ঢাকা 5 আসনের সবশেষ তথ্য। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের। সকালে পূর্বাচলে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাণিজ্য মেলায় স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও 6টি দেশের 12টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তরিক ইসলামের রিপোর্ট। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আমি বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারের মেলায় অংশ নিয়েছে মোট 327টি প্যাভিলিয়ন, যা গেল বছরের চেয়ে কম।
উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যিক উপদেষ্টা জানান, এই মেলার প্রধান লক্ষ্য দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এর ফলে বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বাড়বে বলে আশা উপদেষ্টার। এই মেলা বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে আধুনিক প্রযুক্তি চালিত পণ্য উৎপাদন, বহুমুখীকরণ আমাদের সক্ষমতাকে প্রদর্শন করে। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার চাহিদার বিশ্লেষণ, দর কষাকষি ও অর্ডার গ্রহণের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন করেন। উদ্যোক্তাগণ এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। উদ্বোধনী দিনে মেলা ঘুরে দেখতে সকাল থেকেই ভিড় জমান দর্শনার্থীরা। এবার হচ্ছে ফ্রিতে মানে ভালোভাবে ঢুকতে পেরেছি, তো এবার অনেক ভালোই লাগছে যে এত মানুষের এত ভিড় নেই। আজকে ফার্স্ট টাইম, সো খুব ভালো লাগতেছে, মানে আয়োজন খুবই সুন্দর। আমরা আজকে প্রথম দিনে আসলাম, খুবই আমাদের ভালো লাগলো। আমাদের যেহেতু রূপগঞ্জে এটা আমাদের গর্বের বিষয়, আমরা চাই এটা আরো ডেভেলপ হোক। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মাসব্যাপী বাণিজ্য মেলা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চালকদের পরিবার ও জীবিকার কথা বিবেচনা করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর আফতাবনগরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অটোরিকশার বিষয়ে শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখেই আইন প্রণয়ন করবে সরকার। রিকশা মানে কিন্তু রিকশা না, রিকশার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। প্রযুক্তি ব্যবহার করে, উন্নত মানের ব্যাটারি ব্যবহার করে এবং ওই জিও ফেন্সিং মানে নির্দিষ্ট এলাকায় চালানোর ব্যবস্থা করে একটা শৃঙ্খলা আনা। ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে, চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের জীবনের নিরাপত্তাটাও, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয়, অন্যরা তো তেমনটা হয় না। আবারও সালামশীল ভোটের গাড়ির খবর। চট্টগ্রাম 10 আসনে আছেন সহকর্মী আলী আসগর ইমন। সেখান থেকে তিনি জানাচ্ছেন নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি চলে এসেছি চট্টগ্রামে, আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম চত্বরে। আমি এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলবো এবং জানবো কেমন চলছে নির্বাচনী হালচাল। চলুন আমার সাথে। এবার নির্বাচন সুষ্ঠুভাবে যদি হয়, সুখী শান্তিতে ভালোই হবে। আমি চাই ভালো এমপিরা যেন আইন সুন্দর মতো তৈরি করে, যেন মানুষ জনগণ সুন্দর মতো চলতে পারে। চাই দেশ ভালো চলুক, ভালো এমপিরা যারা কথা দেয় ঠিকভাবে কাজ করুক। ওরা বলে একরকম, আইলে তো কি হবে এটা আল্লাহ জানে। চট্টগ্রাম শহরে আমরা ভোটার, আমরা চাচ্ছি আমাদের যে গ্রিন সিটি, একটা ভালো একটা গ্রিন সিটি হোক। আমাদের যে জলবদ্ধতা, আমাদের দেখবেন যে কি এখনো অনেক জায়গায় পানি উঠে যায়, যেমন সিটির এদিকে আমাদের এখানে পানি উঠে যায়। এটা যাতে আরেকটু সংস্কার করে সিটি কর্পোরেশন। আমরা চাই নতুনত্ব একটা ভালো একটা দেশ শাসক। বর্তমান উপদেষ্টার মাধ্যমে আমরা চাচ্ছি এবারের 17-16 বছর পেরিয়ে 17 বছর একটা ভালো একটা দেশ নেতৃত্ব আসবে, আমরা এটা প্রত্যাশা করি। চট্টগ্রাম 9 আসনের বাসিন্দারা বলছিলেন যে তাদের একটি মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই অনেক এলাকা ডুবে যায়। জলাবদ্ধতা নিরসনে যারা কাজ করবে তাদেরকেই ভোট দিবে স্থানীয় মানুষ, তেমনটাই প্রত্যাশা করছেন সবাই। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি চট্টগ্রাম 9 আসনে। যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। নীলফামারী সদর 2 আসন থেকে ভোটের খবর জানাচ্ছেন আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সদর 2 আসনে। নীলফামারী সদর 2 আসনটি 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এই 15টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হলো 3,80,791 জন এবং বিশাল অধ্যুষিত এই ভোটারের এলাকায় প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি এবং ভোটাররাও বলছেন শুধু উন্নয়নের প্রতিশ্রুতি ছড়ালে হবে না, যারা কাজ করবেন, যারা এলাকার উন্নয়নের স্বার্থে যারা মানুষকে সাথে নিয়ে যারা কাজ করবেন তার পক্ষেই তারা আসলে রায় দেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে নীলফামারী সদর 2 আসনের। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সংস্থার লোকজনও বেশ তৎপর রয়েছেন। সেদিনেই বোঝা যাবে যে নীলফামারী সদর 2 আসনের যে ভোটাররা আছেন তারা আসলে কার পক্ষে রায় দিয়েছেন। তো ভোটের গাড়ির এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ খবর। এবারে অর্থ সংবাদ।
বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর সিলেট বিভাগীয় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক বলেন, অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতেই তাদের এই উদ্যোগ। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর আঞ্চলিক পর্ব। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 400 শিক্ষার্থী। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডই হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদেরকে অর্থনৈতিক শিক্ষায় শিক্ষিত করে কর্মক্ষেত্রে তাদের স্কিলটাকে এনশিওর করা। সো আমি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমি ভবিষ্যৎ নোবেল বিজয়ী হিসাবে আমি চিন্তা করি। এই তরুণরা যদি জড়িত হয়ে যান, আমাদের দেশের ভবিষ্যৎ ইনশাআল্লাহ will be in the right direction, in the bright section. এবারের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রেসিডেন্ট ড্যানিল ফেদোরোভিখের উপস্থিতি। We already have now more than 50 countries and expect more than 60 this year in China, and Bangladesh is one of our esteemed and most stable partners, so I'm really happy to be here. আমরা এবছর ঢাকার পাশাপাশি সিলেট দিয়ে আমাদের ইভেন্টটা শুরু হলো, এরপর আমরা রাজশাহীতে করব, দেন চিটাগংয়ে করব। আগামী বছরগুলোতে আমরা এই পরিধি আরো বাড়াবো বলে আশাবাদী। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট আলামিন পারভেজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সন্ধানের লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শান্তিপূর্ণ আন্দোলনে ইরান হামলা করলে বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ভীতি প্রদর্শনমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া হবে ব্যাপক। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্সে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছে। এতে ইরানি জনগণের সাহসের প্রশংসা করেছে তারা। 3 দিনের রাষ্ট্রীয় শোকের সময় মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি দেশ জুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের ভালোবাসা, সমবেদনা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক বার্তায় তিনি বলেন, আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীনতার প্রতীক। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের উদ্যোগের কারণে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ বিদেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও অংশীদারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আগারগাঁওয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। এতে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থা সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে খেলার খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির কারণে এবছর আইপিএল খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। বিসিসিআই এর নির্দেশে কাটার মাস্টারকে বাদ দিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এতে ক্ষুব্ধ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেয়ায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা তাদের। পরাগ আরমানের রিপোর্ট।
আইপিএলে মুস্তাফিজের খেলা শুরু 2016 সাল থেকে। অভিষেক মৌসুমে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে ভূমিকা রাখেন। তাছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ার পুরস্কার জেতেন তিনি। কলকাতা নাইট রাইডার্স ছিল মুস্তাফিজের ষষ্ঠ দল। নিলামে মুস্তাফিজকে ক্যারিয়ারের সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপি, বাংলা টাকায় 12 কোটি 37 লাখে দলে নেয় কলকাতা। সম্প্রতি বাংলাদেশ ভারত টানাপোড়েনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুস্তাফিজকে দলে নেয়ার ব্যাপারে প্রতিবাদ জানায়। এবার বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা খেলাতে পারবে না মুস্তাফিজকে। টু রিলিজ one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. মুস্তাফিজকে নিষিদ্ধ করায় ক্ষোভে ফুটছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন। আমাদের সরকারেরই কথা বলা উচিত যে বাংলাদেশ দল যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে সেখানে তাদের আসলে কি দায়িত্ব নিশ্চয়তা আছে, তাদেরকে প্রোটেকশন দিতে পারবে তারা। ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। আইসিসির এখন চিন্তা করার সময় হয়েছে, সারা ওয়ার্ল্ড ক্রিকেট প্রত্যেকটা ওয়ার্ল্ডের বড় বড় দেশ তারাই চিন্তা করা উচিত যে ক্রিকেটে কোথায় নিয়ে যাওয়া। আমার মনে হয় এখন চিন্তা করার সময় হয়েছে। 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলায় রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অবনতি ঘটে ভারত ও পাকিস্তানের মধ্যে। তাতে 2009 সাল থেকে আইপিএলে পাকিস্তান খেলোয়াড় নিষিদ্ধ করা হয়। এবার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারত নিষিদ্ধ করল একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা সাময়িক নাকি দীর্ঘমেয়াদী তা এখনই বলা সম্ভব নয়। পরাগারমান, এটিএন বাংলা। ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা 2026। সেনাবাহিনী ও প্রধানের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতায় পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন, জাপান, মিশর, বেলজিয়াম ও বাংলাদেশ সহ মোট 9টি দেশের 24 জন বিশ্ব র্যাঙ্কধারী পেশাদার খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এবং স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আদেল আল গালিব। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, বিদেশি কোচ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। যাচাই বাছাইয়ে তারেক রহমান, শফিকুর, মির্জা ফখরুল ও নাহিদের মনোনয়ন বৈধ ঘোষণা। আনিসুল, জারা সহ অনেক হেভিওয়েট নেতার প্রার্থীরা বাতিল। খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বললেন রিজভী। অনিশ্চয়তা ও শঙ্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। 220টি আসনের প্রার্থী, লেভেল প্লেইং ফিল্ড থাকলে ইতিবাচক ফলাফলের আশা। এবং পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের তাগিদ উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।